তিস্তা পরিকল্পনা নিয়ে কি ভয় আছে ভারত? একটি নদী উন্নয়ন প্রকল্প নিয়ে কেন এত আগ্রহ দেখাচ্ছে চীন ও ভারত? তিস্তা নদীকে ঘিরে প্রায় 12,000 কোটি টাকার একটি মহা পরিকল্পনা এখন বাংলাদেশের সবচেয়ে আলোচিত উন্নয়ন ও ভূরাজনৈতিক ইস্যুগুলোর একটি। এই প্রকল্প বাস্তবায়িত হলে উত্তরবঙ্গে তৈরি হতে পারে আধুনিক স্যাটেলাইট শহর, 5 স্টার হোটেল, রিসোর্ট, শিল্পাঞ্চল, 150 মেগাওয়াটের সৌর বিদ্যুৎ কেন্দ্র এবং শত শত কিলোমিটার দীর্ঘ নদী প্রতিরক্ষা বাঁধ। কিন্তু একটি নদী উন্নয়ন প্রকল্প নিয়ে কেন এত আগ্রহ দেখাচ্ছে চীন ও ভারত? কেন তিস্তা এখন শুধু নদীর গল্প নয়, বরং দক্ষিণ এশিয়ার কূটনীতি, অর্থনীতি ও নিরাপত্তা রাজনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে? আর এই প্রকল্প বাস্তবায়ন হলে আসলে কতটা বদলে যেতে পারে উত্তরবঙ্গের ভবিষ্যৎ? আজকের ভিডিওতে সহজ ভাষায় জানবো তিস্তা মহাপরিকল্পনার পুরো গল্প এবং এর পেছনের বাস্তব ভূরাজনীতি। প্রথমে বুঝতে হবে কেন তিস্তা মহাপরিকল্পনার প্রয়োজন হলো। উত্তরবঙ্গের লাখো লাখো মানুষের কাছে তিস্তা শুধু একটি নদী নয়, এটি জীবিকা, কৃষি এবং বেঁচে থাকার সঙ্গে জড়িয়ে থাকা একটি বাস্তবতা। হিমালয় থেকে উৎপন্ন হয়ে ভারতের সিকিম ও পশ্চিমবঙ্গ অতিক্রম করে তিস্তা বাংলাদেশে প্রবেশ করেছে। কিন্তু বছরের পর বছর ধরে এই নদীকে ঘিরে তৈরি হয়েছে এক অদ্ভুত সংকট। শুকনো মৌসুমে যখন কৃষকদের সবচেয়ে বেশি পানির প্রয়োজন হয়, তখন নদীতে পানির প্রবাহ অনেক কমে যায়। অনেক স্থানে নদীর বুক প্রায় শুকিয়ে যায়। কৃষকরা সেচ সংকটে পড়েন, ফসল উৎপাদন ব্যাহত হয় এবং স্থানীয় অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়ে। অন্যদিকে বর্ষা মৌসুমে পরিস্থিতি হয়ে যায় সম্পূর্ণ ভিন্ন। অতিরিক্ত পানির প্রবাহে নদী ফুলে ফেপে ওঠে, বন্যা দেখা যায়, নদী ভাঙন বাড়ে, হাজার হাজার পরিবার ক্ষতিগ্রস্ত হয় এবং ফসলি জমি নদীগর্ভে চলে যায়। অর্থাৎ বছরের এক সময় পানির অভাব, আরেক সময় অতিরিক্ত পানি, দুই সমস্যার মাঝখানে আটকে আছে তিস্তা পাড়ের মানুষ। এখন দীর্ঘদিনের সমস্যার স্থায়ী সমাধান খুঁজতেই সরকার গ্রহণ করে কম্প্রিহেন্সিভ ম্যানেজমেন্ট অ্যান্ড রেস্টোরেশন অফ তিস্তা রিভার প্রজেক্ট, যা সাধারণভাবে তিস্তা মহাপরিকল্পনা নামে পরিচিত। এই প্রকল্পের সম্ভাব্য ব্যয় প্রায় 12,000 কোটি টাকা। পরিকল্পনা অনুযায়ী তিস্তা নদীর প্রায় 102 কিলোমিটার অংশে ড্রেজিং বা খনন করা হবে। এতে নদীর গভীরতা বাড়বে এবং নদীর আরো বেশি পানি ধারণ করতে পারবে। ফলে বর্ষাকালে অতিরিক্ত পানি নিয়ন্ত্রণ সহজ হবে এবং শুকনো মৌসুমে পানি সংরক্ষণের সুযোগও বৃদ্ধি পাবে। এছাড়া তিস্তার দুই তীরে প্রায় 203 কিলোমিটার দীর্ঘ শক্তিশালী গাইড বাঁধ নির্মাণ করা হবে, যাতে নদী ভাঙন নিয়ন্ত্রণ করা যায়। প্রকল্পের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হলো নদীর সীমানা নির্ধারণ করে প্রায় 171 বর্গ কিলোমিটার জমি উদ্ধার করা। আর এখানেই তিস্তা মহাপরিকল্পনা অন্য সব নদী উন্নয়ন প্রকল্প থেকে আলাদা। উদ্ধার হওয়া জমিতে গড়ে তোলার পরিকল্পনা হয়েছে আধুনিক স্যাটেলাইট টাউন, আবাসিক এলাকা, 5 স্টার হোটেল, পর্যটন কেন্দ্র, রিসোর্ট, শিল্প প্রতিষ্ঠান এবং বাণিজ্যিক অবকাঠামো। একই সঙ্গে নির্মাণের পরিকল্পনা রয়েছে 150 মেগাওয়াট ক্ষমতার একটি বড় সৌর বিদ্যুৎ কেন্দ্র। অর্থাৎ যে তিস্তা আজ দুর্ভোগের প্রতীক, ভবিষ্যতে সেটি উত্তরবঙ্গের অন্যতম অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গড়ে উঠতে পারে। কিন্তু প্রকল্পটির সবচেয়ে আলোচিত অংশ উন্নয়ন নয়, বরং এর সঙ্গে জড়িয়ে থাকা ভূরাজনীতি। প্রকল্পের প্রাথমিক পরিকল্পনা তৈরি হওয়ার পর থেকেই চীন অর্থায়ন ও কারিগরি সহায়তা দেওয়ার আগ্রহ দেখায়। চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান পাওয়ার চায়না দীর্ঘ সময় ধরে প্রকল্প নিয়ে সমীক্ষাও পরিচালনা করে। কিন্তু চীনের আগ্রহ বাড়তেই উদ্বেগ প্রকাশ করে ভারত। কারণ তিস্তা নদীর অবস্থান ভারতের অত্যন্ত গুরুত্বপূর্ণ শিলিগুড়ি করিডোর বা চিকেন নেক অঞ্চলের কাছাকাছি। এই সরু করিডোরের মাধ্যমেই ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে উত্তর পূর্বাঞ্চলের 7টি রাজ্যের যোগাযোগ বজায় থাকে। ভারতের অনেক নিরাপত্তা বিশ্লেষক মনে করেন, চীন যদি দীর্ঘমেয়াদী তিস্তা প্রকল্পে বড় উপস্থিতি তৈরি করে, তাহলে তা ভারতের কৌশলগত নিরাপত্তার জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করতে পারে। অন্যদিকে চীন দক্ষিণ এশিয়ায় তার অর্থনৈতিক ও অবকাঠামোগত প্রভাব আরও শক্তিশালী করতে চায়। ফলে তিস্তা প্রকল্প ধীরে ধীরে শুধু একটি নদী উন্নয়ন প্রকল্প না থেকে চীন ও ভারতের কৌশলগত প্রতিযোগিতার অংশে পরিণত হয়। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে চীনের পরিবর্তে ভারত নিজেও এই প্রকল্প বাস্তবায়নে আগ্রহ দেখাতে শুরু করে। এরপর বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের সঙ্গে সঙ্গে প্রকল্পটি নতুন মাত্রা পায়। 2024 সালের রাজনৈতিক পরিবর্তনের পর তিস্তা মহাপরিকল্পনা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়। চীনের সঙ্গে যোগাযোগ বাড়ে এবং প্রকল্প বাস্তবায়নে চীনের সম্ভাব্য অংশগ্রহণ নিয়েও আলোচনা জোরালো হয়। এদিকে বিভিন্ন রাজনৈতিক দলও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়ে আসছে। তবে সব আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে একটি মৌলিক প্রশ্ন: নদীতে যদি পর্যাপ্ত পানি না থাকে, তাহলে শুধু অবকাঠামো নির্মাণ করে কতটা স্থায়ী সমাধান সম্ভব?
কারণ তিস্তা একটি আন্তর্জাতিক নদী, তাই দীর্ঘমেয়াদে এর স্থায়ী সমাধানের জন্য প্রয়োজন ন্যায্য পানি বন্টন, কার্যকর আঞ্চলিক সহযোগিতা এবং টেকসই নদী ব্যবস্থাপনা। তাই তিস্তা মহাপরিকল্পনা শুধু একটি উন্নয়ন প্রকল্প নয়, এটি উত্তরবঙ্গের ভবিষ্যৎ, অর্থনীতি, বাংলাদেশের কূটনীতি, চীন ভারত প্রতিযোগিতা এবং দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতির একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এখন দেখার বিষয় এই প্রকল্প শেষ পর্যন্ত কোন পথে এগোয় এবং সবচেয়ে বড় কথা এর সুফল কতটা পৌঁছায় তিস্তা পাড়ের সেই লাখো মানুষের কাছে, যাদের জীবন বৎসরের পর বৎসর ধরে এই নদীর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে।